দেবরের দেওয়া কুপ্রস্তাব, সেই সাথে পরিবারের অর্থের উপর লোভ, যেটা আমাকে অল্প বয়সে ডিভোর্সের দাগ লাগিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা। তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা যেহেতু আজকে দেওয়ার কথা, ইচ্ছে ছিল না গলার এই অবস্থা দেখে, তারপর ভাবলাম যে যাই হোক আপুদের সাথে শেয়ার করি। যদি বা এর থেকে খারাপ অবস্থা হয় তাই তো আরও একদিন ভিডিও শেয়ার করতে পারবো না, সেই ভেবেই ভিডিও দিচ্ছি। আশা করছি একটু কষ্ট করে ভিডিওটি দেখে যাবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কোনো মন্তব্য করবেন। যাই হোক, 14 বছর বয়সে আমার গায়ে ডিভোর্সের দাগ লেগে যায়। সেটা নিয়েই আজকে একটু গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেই বয়সটায় আমার বিয়ে হয় সেই বয়সটায় দেখা যাচ্ছে আমি কেবল ক্লাস 8-এ উঠেছি। কেবল না, 8-এর প্রায় দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করার সময় এসে গেছে, ওই সময়ই আমার বিয়ে হয়ে যায়। তো যাই হোক, সংসারের যত কাজকর্ম ছিল সব কিছু আমি একাই সামলাতাম, কারণ আমি বাড়ির বড় বউ ছিলাম। আমার 2টা ননাস ছিল, সেই সাথে একটা দেবর ছিল, আর আমার হাজব্যান্ড ছিল 3 নাম্বার, মানে ভাইয়ের মধ্যে উনিই বড়। তো দেখা যাচ্ছে আমার শ্বশুর ছিল অন্ধ। তো আমি যাকে নিয়ে কথা বলছি উনি কিন্তু আমার এক্স ছিল, কেউ বর্তমান ভাববেন না। তো যাই হোক, আসলে পার্সোনাল কথা দেখা যাচ্ছে না বলাটাই ভালো, তারপরেও মনের ভালো লাগার জন্য আপনাদের সাথে শেয়ার করি। এদিকে টুকটাক কিছু কাজ করে নিচ্ছিলাম, আপনারা দেখেই বুঝে নেবেন ভিডিও রিলেটেড কোনো কথাই হয়তো বা বলতে পারবো না, সেই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু যেই বয়সে আমার বিয়ে হয়েছিল আমি সত্যি কথা বুঝতাম না সংসার জীবন কি, আর হাজব্যান্ডের সাথে কিভাবে কি করতে হয় আমি কোনো কিছুই বুঝতাম না। তো মা চাচিদেরকে যেভাবে দেখেছি সকালবেলা উঠে সমস্ত কাজ গুছিয়ে নিত, আমিও সেইভাবেই কাজগুলো করে নিতাম। যদিও বা একা হাতে সমস্ত কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হতো, কারণ বাবার বাড়িতে তো সেরকম কোনো কাজ করিনি, শুধুমাত্র কোনো রকম নিজের ঘরটা গোছাতাম। তো এইটুকুই ছিল। তো শ্বশুরবাড়ি যেহেতু মাটির বাড়ি ছিল, সব কিছুই দেখা যাচ্ছে একা হাতে আমাকে করতে হয়েছে। ধান সিদ্ধ থেকে শুকানো সব কিছুই একা হাতে করেছিলাম। তো সেইগুলো নিয়ে আমার কোনো আফসোস ছিল না, যে পরিবারটার জন্য আমি এত কিছু করেছি সেই পরিবারটা আমাকে লাস্ট পর্যন্ত কিছু লাঞ্ছনা, সেই সাথে এক বুক যন্ত্রণা দিয়ে সে বাড়ি থেকে বিদায় করে। কাহিনীটা যেটা হয়েছিল, যেহেতু ওই সময় আসলে আমার বোঝার মতো বয়স ছিল না, তো কি করতে হবে না করতে হবে। আমার দেওর একদিন দেখা যাচ্ছে আমি বসে তরকারি করছিলাম, তো দেওরের সাথে ভাবিদের কিন্তু দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক থাকে। আমি আমার দেওরকে সবসময় ভাইয়ের নজরেই দেখতাম, ভাইয়ের মতোই মানতাম, যদিও বা আমার থেকে আমার দেওরের বয়সটা বেশ অনেকটা বড় ছিল, কারণ আমার যে হাজব্যান্ড ছিল উনি আমার থেকে ডাবল বয়সের ছিলেন। তো সেই হিসেবে আমার দেবরের বয়স আমার থেকে বেশি ছিল। একদিন বাসায় আমি একাই ছিলাম, তো রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, তো গোসল করে আমি তরকারি করছিলাম। ওই সময় আমার দেবর আমাকে একটা কুপ্রস্তাব দেয়। তো সেটা আমি না মেনে পাশের বাসায় দেখা যাচ্ছে চাচাতো ননাস ছিল, ওনাকে গিয়ে আমি বিষয়টা জানাই যে আপু এরকম এরকম। তো বাসায় যেহেতু কেউ ছিল না, বাসায় আমি একা যেতে খুব বেশি ভয় পাচ্ছিলাম। তারপরও আমার ওই ননাসটা আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে যায় এবং সে আমার সাথে কিছুক্ষণ থাকে, আর ওই মুহূর্তে আমার দেবর বাসা থেকে বের হয়ে যায়। তো আমার হাজব্যান্ড যখন রাতে 8টায় বাসায় ফেরে তখন ওনাকে আমি বিষয়টা জানাই, কিন্তু উনি কোনো প্রতিবাদ করে না। তো পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি বাবার বাড়িতে যাই, এবং পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ আমিও বাসায় থাকতে আসলে ভয় পাচ্ছিলাম। যদি তখন এই কাজটা না করতাম হয়তো আমার সংসারটা বেঁচে যেত। তো আমি আমার পরিবারের সবাইকে জানাই যে এই ঘটনা। তো ওই দিন আমার পরিবারের লোকজন আবার আমাকে আমার ওই বাড়িতে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পর আমার দেওরের কাছে আমাকে পায়ে ধরে মাপ চাওয়ায়। আমাকে এমনভাবে মাপ চাইতে বলা হয় যাতে অপরাধটা আমিই করেছি, দোষটা আমার ছিল। তো দেখা যাচ্ছে নিজের সংসার বাঁচাতে এবং ফ্যামিলির কথা রাখতেই আমি ওনার পায়ে ধরে মাপ চেয়েছি যে ভাই আমাকে ক্ষমা করে দেন, যেখানে আমার কোনো দোষ ছিল না। এখন আপনারাই বলেন তো যে এখানে কি আমার কোনো দোষ ছিল কিনা? শুধুমাত্র প্রতিবাদ করাই আমার জন্য কাল হয়ে গিয়েছিল। এখন যদি আমি সব কিছু কাউকে না বলে চুপচাপ বসে থাকতাম, এই জিনিসটা হয়তো বা আরও গভীরে চলে যেতে পারতো, বা এর পরবর্তীতে এর জন্য আমিই দায়ী থাকতাম।
তো যাই হোক, এরপরে দেখা যাচ্ছে আমার বাড়ির লোক আমাকে ওইখানে রেখে আসে, কিন্তু এরপর থেকেই আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাকে গোয়াল ঘরে থাকতে দেয়, সেই সাথে আমাকে 1 মাস খেতে দেয়নি। তো এরপর থেকেই শুরু হয় আমার উপর থেকে নির্যাতন। তো একটা অল্প বয়সী মেয়ে সংসারের সমস্ত কাজ সামলে, যেহেতু আমার শ্বশুর অন্ধ ছিল আর কিন্তু বুড়া ছিল, তো বুঝতেই পাচ্ছেন একটা অন্ধ লোকের সেবা যত্ন করতে কতটাই লাগে। তো আমার শাশুড়িও কিন্তু মুরব্বী ছিল, উনি সব সময় দেখা যাচ্ছে কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন এবং বিভিন্ন ধরনের ওই যে থাকে না কবিরাজরা যা যা বলতো ওরকম একটু পাগলামি টাইপের করতেন। তো আমি জানি না আসলে ওইটাকে কি বলে, তো যার যার বিশ্বাস তার তার কাছে। তো আমার খুব বেশি ভয় হতো বাসায় থাকতে, তারপরে সব কিছু মানিয়ে নিয়েছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে আর টিকতে পারিনি। ওই যে কারণ আপনি সব কিছু সহ্য করতে পারবেন, ক্ষুধার জ্বালা কখনোই সহ্য করতে পারবেন না, যেটা আমিও না পেরে আমি তখন আমার বাবার বাড়িতে চলে যাই। তো তখন হচ্ছে আপনাদের ভাই আমার যে এক্স ছিল উনিও হচ্ছে আমাদের বাসায় চলে আসে, কিন্তু আমার বাবা ডাইরেক্ট বলে দেয় যে ঘর জামাই রাখতে পারবো না। তো ওই সময় কিন্তু ওনার কোনো কাজ ছিল না। তো আমার বাবা চাইলেই কিন্তু পারতেন আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার চাচাদের বাসায় অনেক রুম খালি ছিল, তো একটা রুমে যদি আমাকে ব্যবস্থা করে দিতেন, আমরা আমাদের নিজেদের জোগাড়টা নিজেরাই করে নিতে পারতাম, হয়তো এই দিনটা দেখতে হতো না বা ওনাদের ঘাড়ে বসেও আমরা খেতাম না। যেহেতু উনি একজন চাকরিজীবী ছিলেন, অনায়াসে একটা চাকরি খুঁজে পেতেন। তো সব কিছু মিলে উনি এই কাজ করেননি। তো আমার হাজব্যান্ড আবার হচ্ছে চলে যায়, আর ওনার মা হচ্ছে স্ট্রোক করে। আর ওনার মা স্ট্রোক যখন করে তখন বলে যে তুই আর ওই মেয়ের সাথে সংসার করতে পারবি না, মাথার একটা দিব্যি দেয়। এরপর থেকে যখন আমার কানে এই কথাটা আসলো, তখন মনে হলো যে না, এই সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত। তো তখন হচ্ছে দুই পরিবারের মধ্যে হচ্ছে কনচাক হয়। আর আমার বাড়ি থেকে চাপ দেওয়া হয় যাতে ডিভোর্সের টাকা আমি নিয়ে আসি, মানে আমার যে দেনমোহর ছিল সেটা যাতে নিয়ে আসি। তো 1 লাখ টাকা হচ্ছে কাবিন ছিল, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে 30,000 টাকা ঔষধ ছিল। তো আমার 70,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা 45,000 টাকা দিতে রাজি হয়। আর সেই টাকা সম্পূর্ণটা আমার বাবা নেয়। তো যাই হোক, বাবা তো তখন হচ্ছে একটা মুদির দোকান দিয়ে সেখান থেকেই হচ্ছে নিজে নিজে আর্নিং করে। তো যাই হোক, এরপরের কোনো ঘটনা আপনাদের সাথে অবশ্যই পরে একটা ভিডিওতে শেয়ার করব। একটা আপু জানতে চেয়েছিলেন আমি আমার চুলার লাইনটা কীভাবে করেছি। এই যে দেখতে পাচ্ছেন, চুলাটা আলাদা একটা লাইন করে নিয়েছি, আর এটা হচ্ছে রান্নাঘরের যে বোর্ড থাকে সেই বোর্ড থেকেই নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো মাল্টি ইউজ করিনি, কারণ চুলাটা যেহেতু 2000 ওয়ার্ডের, মাল্টি থাকলে দেখা যাচ্ছে চুলারও সমস্যা হবে, সেই সাথে হচ্ছে মাল্টিটাও ব্লাস্ট হয়ে যাবে। সেই কারণে এক্সট্রা একটা বোর্ড দিয়ে আমি হচ্ছে লাইনটা বানিয়ে নিয়েছি। আপু, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, আর যদি বুঝতে কোথাও ভুল হয়ে থাকে সেটাও জানবেন, আমি পরবর্তীতে চেষ্টা করব আবার রিপ্লাই দেওয়ার জন্য। তো অনেক সময় দেখা যাচ্ছে কাজের ফাঁকে এই কথাগুলো মনে থাকে না, যার জন্য আর শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করে দিলাম। আর চেষ্টা করবেন বোর্ডটা একটু ভালো মানের নেওয়ার জন্য, এতে করে আপনার জন্যই ভালো। তো এভাবে আমি আমার চুলার লাইনটা করে নিয়েছি। রান্নাঘরে যে বোর্ডটা আছে সেখানে রেখেই কিন্তু রান্নাটা করা যেত, কিন্তু এখন বর্তমানে যেহেতু আমার গ্যাসের চুলা নাই, সে কারণে হচ্ছে এখানেই চুলাটা রেখেছি। যখন আবার গ্যাস আনবো তখন গ্যাসের চুলাটা আর রাইস কুকারটা এখানে রাখবো, আর চুলাটা হচ্ছে ওই পাশে নিয়ে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি, সেই সাথে আমি তরকারিটাও রান্না করে নিয়েছি, আর আজকে কিন্তু চেপা দিয়ে রান্না করেছি। তো ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আর এদিকে হচ্ছে বাবু গুঁড়ো দুধ খাবে, তো সেটাই হচ্ছে ওকে একটু বানিয়ে দিচ্ছিলাম। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।